হ্যালো স্টুডেন্টস, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য যে ক্র্যাশ কোর্সটি চালাচ্ছিলাম, বিভিন্ন কারণবশত সেই ক্লাসগুলো আমি কন্টিনিউ করতে পারিনি। আজ থেকে আবার সেই ক্লাসগুলি আমি কন্টিনিউ করছি এবং এরপর থেকে তোমরা কন্টিনিউ প্রতিটি সপ্তাহে ক্লাস পেতে থাকবে। এবং তোমাদের যে সেমিস্টার পরীক্ষাটি রয়েছে তার আগেই কিন্তু আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটি টপিক ভিডিও দেব এবং তার সাথে এমসিকিউ যে প্র্যাকটিস তোমাদেরকে আমি করাবো বলেছিলাম তেমনটাই কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের সাথে করাবো। ফলে তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং এই যে টেলিগ্রাম আইডিটি দেখো আমি এখানে দিয়ে রেখেছি, সুখেন_ডি, এখানে তোমরা কিন্তু তোমাদের যে কোনো সাবজেক্ট রিলেটেড কোয়ারি থাকলে তোমরা কিন্তু জানাতেই পারো। তো চলো আজকে যে ক্লাস, অর্থাৎ তোমাদের আগের দিনের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, তোমাদেরকে বেসিক কিছু জিনিসপত্র বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান, বেসিক কিছু টার্ম, বেসিক কিছু টার্মিনোলজি, বেসিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আজকে সরাসরি তোমাদের যে টপিকগুলি রয়েছে, প্রথম যে টপিক সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। সেই সংজ্ঞাগুলিকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এছাড়া আরও একটি কথা বলে রাখি, অনেকেই তোমরা কমেন্টে জানতে চেয়েছো যে স্যার কোন বইটা কিনবো। দেখো অনেক দিন পর এলাম, কিন্তু জানাতে একটু দেরি হলেও আজকে ভিডিওর শেষে আমার মতে কোন বইটা তোমাদের জন্য সবচেয়ে সেরা হতে পারে সেটা কিন্তু আমি জানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটি বা বিষয়টি নিয়ে বিস্তারে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই রাষ্ট্রবিজ্ঞান কী। ফলে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যখন আমরা দেখব, তার কিন্তু আমরা বেশ কতগুলি দৃষ্টিভঙ্গি, বেশ কতগুলি দিক থেকে তার আলোচনা করার কিন্তু আমরা চেষ্টা করব। তা দেখো আমি এখানে লিখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে ভূমিকা, এই উপস্থাপনাটিকে আমরা বিভিন্ন দিক থেকে কেমনভাবে দেখব। একদিকে আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের যে আমি প্লেটো অ্যারিস্টটল সময় থেকে যে নীতি নির্ধারণ অর্থাৎ নীতি নৈতিকতা বেশ যে ব্যবস্থা, সেখানে রাষ্ট্রকেন্দ্রিক প্রতিষ্ঠানকেন্দ্রিক আলোচনা করেছিলাম। তোমাদের যখন বিবর্তন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম সেই রাষ্ট্রকেন্দ্রিক ধারাটি যেমন দেখব, তেমনি বেশ কিছু চিন্তাবিদ বলেছেন যে শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক না, অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনাও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও বেশ কিছু তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেগুলিকে তোমাদের জানা অবশ্যই প্রয়োজনীয়, যেমন উদারনৈতিক ধারা, যেমন মার্ক্সবাদী ধারা, নারীবাদী ধারা, উত্তরাধুনিক ধারা। এই বিষয়গুলো কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি কীভাবে এই ধারার সাথে পরিবর্তিত হচ্ছে সেগুলি দেখব। তো দেখো, একটি সাধারণ সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের আমি এখানে লেখার চেষ্টা করেছি। শক্তি সম্পর্ক, রাজনৈতিক আচরণ ও শাসন কাঠামো বোঝার উপর জোর দিয়ে রাষ্ট্র, সরকার, রাজনীতির অধ্যয়নের নামই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলে এই সংজ্ঞাতে আমি বোঝানোর চেষ্টা করছি। তো ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে জিনিসটা আমি কী বলতে চাইছি। তো দেখো, এই যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ বা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমি আলোচনা করব বললাম, এগুলো আমরা কেন জানছি, এগুলোর প্রয়োজনীয়তাটা কী, সেটা কিন্তু আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো, যে রাজনৈতিক গতিশীলতা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আমি তোমাদেরকে কী বলেছিলাম, একটি ডায়নামিক সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু একটি গতিশীল বিষয়, অর্থাৎ সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হচ্ছে, তাহলে এই গতিশীলতাকে বুঝতে গেলে বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিকোণ, বিভিন্ন মতামতকে আমরা যদি বুঝি, তাহলেই কিন্তু এর গতিশীলতার মাধ্যমে আমাদেরকে আদতে রাষ্ট্রবিজ্ঞান কী বোঝাতে চাইছে সেটা কিন্তু আমরা ধরতে পারবো। এছাড়া আমি বললাম যে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা একটা হোলিস্টিক বা একটা সুষম একটা ধারণা কিন্তু পাবো। এছাড়া এই যে আমি বললাম যে বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ফলে কী হবে না, বিভিন্ন প্রান্তিক, যেমন এই যে নারীবাদী দৃষ্টিভঙ্গির কথা তোমাদেরকে আমি পড়াবো, সেখানে তোমরা দেখতে পাবে যে নারীবাদ অর্থাৎ নারীদের যে অধিকার সমূহের কথা, নারীদের যে বক্তব্য, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, এই বিষয়গুলি সবসময় পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা হয়। এটাকে সহজে কীভাবে বুঝবে, দেখো তোমরা বিশেষ কিছুই হয়তো পড়োনি, কিন্তু যখন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রচিন্তাবিদদের কথা ভাববে, তোমরা কতজন, আমি যে আগের দিন আলোচনা করালাম, কিছু তো আলোচনা করিয়েছি, তখন তোমরা দেখবে যে আমি কতজন নারীবাদীর নাম করেছি, কতজন নারীর নাম করেছি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় যখন আমরা আলোচনা করছি, আমরা প্লেটোর কথা আলোচনা করছি, অ্যারিস্টটলের কথা আলোচনা করছি, সেখান থেকে ম্যাকিয়াভেলি, হবস, বোঁদা হয়ে আধুনিককালের যে রাষ্ট্রবিজ্ঞানীদের হাতে চলে আসছি, কিন্তু সেখানে কতজন নারীর কথা আমরা বলছি। অর্থাৎ এই যে প্রান্তিক দৃষ্টিভঙ্গি, প্রান্তিক যে মানুষের যে চিন্তাভাবনা, সেই দৃষ্টিভঙ্গি, প্রান্তিক কণ্ঠস্বর যেগুলো, প্রান্তিক যে মতামতগুলো, যে মতামতগুলো অতটা শোনা হয় না, সেগুলোই শোনা সম্ভব যদি আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই যে চাপা পড়ে যাওয়া বা পিছিয়ে পড়া প্রান্তিক দৃষ্টিভঙ্গিগুলোকে যদি আমরা সংজ্ঞাগুলোর মাধ্যমে যদি অন্তর্ভুক্ত করতে পারি।
এছাড়া কি, এছাড়া এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু বিশ্বব্যাপী অর্থাৎ আন্তর্জাতিক একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে দেয়, শুধুমাত্র কোনো একটি দেশ বা একটি কাল বা একটি সমাজের না, দেশ কাল সময়ের গণ্ডি পার করে ঐতিহাসিক ও বৈশ্বিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের জানাতে সাহায্য করে। এছাড়াও দেখো তোমাদের এই যে একাডেমিক অর্থাৎ আমরা যে অধ্যয়ন করছি, একটি বিষয়ের পদ্ধতিগত অধ্যয়ন করছি, সেটা কি একাডেমিক আমরা পড়াশুনো করছি, সেখানে কিন্তু এই একাডেমিরও অর্থাৎ এই সাবজেক্টটি বিষয়েরও কিন্তু একটা উন্নতি আমরা করতে পারছি যখন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ আলোচনা করছি। তো চলো ধীরে ধীরে আমরা সেই আলোচনার দিকে এগিয়ে চলি। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটি হলো রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিকোণ। দেখো রাষ্ট্রবিজ্ঞানের আমি যেমনটা বললাম, প্রাচীনকালের যে দৃষ্টিকোণ, সবচেয়ে প্রাচীন যে দৃষ্টিকোণ, প্লেটো অ্যারিস্টটলের হাত ধরে যে দৃষ্টিকোণটি উঠে আসছে, সেখানেই কিন্তু এই রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। এখানে যে চিন্তাবিদদের সংজ্ঞাগুলো তোমাদেরকে আসলে পরীক্ষার জন্য মনে রাখতে হবে সেগুলোই আমি লিখেছি। দেখো ব্রুন-শলি নামক যে চিন্তাবিদ রয়েছেন তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা রাষ্ট্রের বিজ্ঞান বলি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে তিনি বলছেন রাষ্ট্রের বিজ্ঞান। আবার গার্ডনার যিনি রয়েছেন তিনি বলছেন কি, রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং রাষ্ট্রবিজ্ঞানের সমাপ্তি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক এতটাই যে শুরু করছে রাষ্ট্র দিয়ে এবং শেষও হচ্ছে রাষ্ট্র দিয়ে। এরপর আসছেন গেটেল, তিনি বলছেন যে রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধানের পাশাপাশি রাষ্ট্র কি তার বিশ্লেষণমূলক আলোচনা এবং রাষ্ট্র কী হওয়া উচিত সেই সম্পর্কে রাজনৈতিক নৈতিক আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ মূল কথাটি একই, রাষ্ট্রকে আবর্তিত করেই কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানকে এরা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এবার যদি আমরা হবসের চিন্তার কথা বলি, হবস বলছেন যে রাজনীতি বিজ্ঞান হলো সময় ও অবিচারের বিজ্ঞান। এরপর যে আমাদের চিন্তাবিদ আসছেন তিনি হলেন ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি বলছেন রাজনীতির বিজ্ঞান হলো একমাত্র বিজ্ঞান যেখানে সত্য সবসময় কার্যকর হয় না। এরপর আসছেন তিনি হলেন আমাদের ম্যাক্স ওয়েবার। তিনি বলছেন রাজনীতি বিজ্ঞান রাজনৈতিক আচরণের পদ্ধতিগত বিশ্লেষণের কিন্তু চেষ্টা করে। এই যে চিন্তাবিদগুলোর কথা বললাম এগুলোকে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য তোমরা কিন্তু মনে রাখবে, যাতে করে তোমরা সবচেয়ে বেশি লাভ পেতে পারো। এবার দেখো এই যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা আমি করলাম, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা, সেখানে কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। যেমন কি বলছে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন যেমন রবসন, ল্যাসওয়েলস, অ্যালান বল, তারা বলছেন যে এটি একটি সংকীর্ণ ধারণা, কারণ শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা করছে, অর্থাৎ রাষ্ট্রের গণ্ডির বাইরে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের যে চিন্তাবিদরা এরা বেরোতে পারছেন না। আর কি বলছেন, আর বলছেন যে এরা হচ্ছে কৃত্রিম, খামখেয়ালি ও আইনকেন্দ্রিক। এখানে এই যে চিন্তাবিদ তিনি হচ্ছেন ম্যাকেনজি, তিনি বলছেন এটা হচ্ছে কৃত্রিম, এটা হচ্ছে মানে নতুনভাবে তৈরি করা, এখানে কোনো নতুনভাবে যে বিশ্লেষণ করে নতুন কিছু উঠে আসার সম্ভাবনা নেই, এটা খামখেয়ালি, এটা কোনো স্পষ্ট ধারণা নয়, এটা নির্দিষ্ট কোনো ধারণা নয়, এটা একটি নির্দিষ্ট সংকীর্ণ একটি ধারণা, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র আইন কেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাই এখানে করছে। আরও একটি সমালোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে বলছে এটি একটি ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ উপেক্ষিত হচ্ছে কিন্তু এই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে যেমন আমি তোমাদের বলেছিলাম আগের দিন যে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু ব্যক্তির সাথে ব্যক্তির ইন্টারাকশান, ব্যক্তির সাথে সমাজের ইন্টারাকশান, ব্যক্তির সাথে রাষ্ট্রের ইন্টারাকশান, এই সমস্ত বিষয় শুধু রাষ্ট্র না, এখানে বিভিন্ন অরাষ্ট্রীয় যে সংগঠন রয়েছে সেগুলো অরাষ্ট্রকেন্দ্রিক যখন আমরা সংজ্ঞা পড়ব তখন জানবো সেগুলোর সঙ্গে যে আচরণ, সেগুলোর সঙ্গে যে আমাদের ইন্টারাকশান, সেগুলোর সাথে যে কথোপকথন, সেগুলো কিন্তু এই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা থেকে আমরা পাবো না। তো চলো এবার আমরা অরাষ্ট্রকেন্দ্রিক যে দৃষ্টিকোণটা রয়েছে, অর্থাৎ এই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিপরীতে যে দৃষ্টিকোণগুলো তাদের মতামতগুলো আমরা শুনে নিই। এখানে মূল কথাটি সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্র বা তার প্রতিষ্ঠানের আলোচনায় সীমিত রাখলে রাষ্ট্রের রাজনৈতিক জীবনের আমরা কিন্তু সম্যক ধারণা কিন্তু এখান দিয়ে পাবো না। তাহলে এখানে কারা বলছেন, এখানে বলছেন ডেভিড স্টোন। তিনি বলছেন রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান হয়ে পড়বে অবাস্তব। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা সমাজকে থেকে ভিন্ন করে দেখি, শুধুমাত্র রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে সেটা কিন্তু অবাস্তব হয়ে পড়বে। এজন্য তারা রাষ্ট্র গোষ্ঠীর আচরণ, রাজনৈতিক দল, স্বার্থ গোষ্ঠীর ভূমিকা, রাজনৈতিক প্রভাব প্রভৃতি, ক্ষমতা প্রভৃতি বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করছে। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, ডেভিড স্টোন বলছেন কি শুধুমাত্র রাষ্ট্র না, সেখানে ব্যক্তি, গোষ্ঠী, স্বার্থ গোষ্ঠী, রাজনৈতিক দল, রাজনৈতিক বিভিন্ন প্রভাব ও ক্ষমতার কিন্তু এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞানকে অধ্যয়ন করার সময় অবশ্যই বুঝতে হবে। এরপর আসছেন রবার্ট ডাল ও ল্যাসওয়েলস।
তারা বলছেন রাজনীতিতে প্রভাব ও প্রভাবশালীদের ক্ষমতাকেই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতির যে প্রভাব ও প্রভাব বিস্তার করবেন যে প্রভাবশালীরা, তাদের বিজ্ঞানই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এরপর আসছেন আমাদের অধ্যাপক মিলার, তিনি বলছেন বিরোধ ও সংঘাতের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার তিনি পক্ষপাতী, অর্থাৎ যে কোনো সমাজস্থ বিরোধ এবং যে সংঘাত, অর্থাৎ আমি যেমনটা তোমাদের আগের দিন বোঝাচ্ছিলাম যে সমাজে সম্পদের কিন্তু একটি নির্দিষ্টতা রয়েছে এবং সম্পদের বন্টন সেটাতেই কিন্তু মূল যে বিরোধ সেই বিষয়টাতেই কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতির কেন্দ্রবিন্দু। সেখানেই কিন্তু মিলার বলছেন যে বিরোধ ও সংঘাতের যে বিষয়বস্তু সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এরপর অ্যানাল বল তিনি বলছেন নির্বাচনী আচরণ, রাজনৈতিক সামরিক বাহিনীর হস্তক্ষেপ, রাজনৈতিক সংযোগ সাধন, রাজনৈতিক দল, রাজনৈতিক ধ্যান ধারণা ও মতাদর্শ, এই যে বিষয়গুলিকে, অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্র নয় কিন্তু সবসময় মনে রাখতে হবে, অ্যানাল বল বলছেন অরাষ্ট্রীয় যে বিষয়গুলো অর্থাৎ রাজনৈতিক সংযোগ, রাজনৈতিক দল, রাজনৈতিক ধ্যান ধারণা, মতাদর্শ বিষয়গুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া মিখাইল বাকুনিন তিনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিজ্ঞান হলো সেই উপায়গুলির অধ্যয়ন যেখানে লোকেরা নিজেদের সংগঠিত করে এবং নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অর্থাৎ কিভাবে সম্পদ বণ্টিত হবে সেই যে সিদ্ধান্ত গ্রহণ সেটা কিন্তু আমাদের এখানে করা হয়। এরপর এমা গোল্ডম্যান বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো নিপীড়নের সিস্টেমগুলি বোঝার ও ভেঙে ফেলার শিল্প। এই যে দৃষ্টিকোণ বা এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম এগুলোও তোমরা সুন্দরভাবে নোট করবে এবং মনে রাখার চেষ্টা করবে যাতে করে সেমিস্টারের সময় তোমাদের কোনোরূপ সমস্যা না হয়। এরপর দেখো, যেমন আমি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমালোচনা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছিলাম, অরাষ্ট্রকেন্দ্রিক যে আলোচনা সেখানেও কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতা কিন্তু উঠে আসছে। সেগুলি দেখো, এখানে বলছে যে অসম্পূর্ণ আলোচনা, এখানে বলছেন সমালোচকরা কি বলছেন যে এটা একটি অসম্পূর্ণ আলোচনা, কারণ তারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রাষ্ট্রের স্থান যদি না থাকে, অর্থাৎ অনেক চিন্তাবিদ অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে দিয়ে শুধুমাত্র রাষ্ট্রকেই সম্পূর্ণ বহির্ভূত করে ফেলছেন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা বহির্ভূত করে ফেলছেন, যেটারই সমালোচনা করছেন বিভিন্ন তাত্ত্বিক। তারা বলছেন যে এটা কোনোভাবে এটা অসম্পূর্ণ আলোচনা, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র বহির্ভূত হতেই পারে না। আর কি বলছেন, অপ্রাসঙ্গিক বক্তব্য, কেননা অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা যেমন ব্যক্তি গোষ্ঠীর আলোচনা, তারা বলছেন যে এটা রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় না, রাষ্ট্রবিজ্ঞানের মূল একক হলো রাষ্ট্র, তারা বলছেন এটাই। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রকেন্দ্রিক এবং অরাষ্ট্রকেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবার তাহলে আমরা পরবর্তী যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ মার্ক্সবাদী, অর্থাৎ এই যে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির কথা প্রথমেই আমি বলছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। দেখো, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান কথা যেটা মনে রাখতে হবে যে মার্ক্সবাদ কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সমর্থক নয়, অর্থাৎ মার্ক্সবাদ কিন্তু রাষ্ট্র, আধুনিক যে রাষ্ট্র, বর্তমান যে রাষ্ট্র, অর্থাৎ মার্ক্সবাদ কিন্তু নৈরাজ্যবাদের কথা বলে, রাষ্ট্র ব্যবস্থার কথা বলে না, তারা বলে সমাজবাদের কথা, অর্থাৎ সম্পদের সমূহর একটা সম্পদের যে সমাজের সেখানে সবার সমান অধিকার থাকবে, সেই সমাজ ব্যবস্থা থাকবে, কিন্তু তারা রাষ্ট্র ব্যবস্থার কিন্তু বিরোধী। এখানে অন্যতম চিন্তাবিদ তোমরা জানো কার্ল মার্ক্সের নামে এই মার্ক্সবাদ, এছাড়া ফ্রেডরিক এঞ্জেলস, আন্তোনিও গ্রামসির মতো চিন্তাবিদ এখানে রয়েছেন। দেখো, এখানে মার্ক্সবাদী চিন্তাবিদ যখনই তোমরা মনে রাখবে, তোমরা কয়েকটি কথা মনে রাখবে, যেমন যে শ্রেণী, মার্ক্সবাদের যে সংজ্ঞাগুলো থাকবে সেখানে শ্রেণী শোষণ, শ্রেণী সংগ্রাম, এই যে কথাগুলি কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে। দেখো এখানে সংজ্ঞাগুলি কি বলছে, কার্ল মার্ক্স বলছেন যে রাজনৈতিক বিজ্ঞান হলো শ্রেণী সংগ্রামের অধ্যয়ন, একটি শ্রেণীহীন সমাজ অর্জনের চূড়ান্ত লক্ষ্য, অর্থাৎ যেটা বলছিলাম শ্রেণীহীন যে সমাজ সেটা গঠনই কিন্তু মার্ক্সবাদের মূল কথা, মার্ক্স কিন্তু সেটাই বলছেন। এরপর আসছেন ফ্রেডরিক এঞ্জেলস, তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিজ্ঞান হলো শাসক শ্রেণীর একটি উপকরণ, যেটা হচ্ছে রাষ্ট্রের বিশ্লেষণ। শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্লেষণ করছেন, যে শাসক শ্রেণী যেটাই করবে সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আন্তোনিও গ্রামসি তিনি বলছেন যে তিনি তার গুরুত্বপূর্ণ তথ্য হেজিমনি, অর্থাৎ যেটাকে আমরা বলি আধিপত্য, তার অধ্যয়ন করেছেন, যেখানে তিনি সাংস্কৃতিক এবং আদর্শিক যে আধিপত্য বা হেজিমনির ধারণা সেটাকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম বিষয় হিসাবে বর্ণনা করেছেন। এটা তাহলে তোমরা সংক্ষেপে যেটা মনে রাখবে, মার্ক্সবাদীরা বলছেন শ্রেণী সংগ্রামের কথা, শ্রেণী শোষণের বিরুদ্ধে শ্রেণীহীন একটি সমাজ গঠনের কথা কিন্তু মার্ক্সবাদীরা বলছেন। এরপর যেটি আসছে সেটি হলো যেমনটা তোমাদের সামনে আলোচনা করলাম, নারীবাদী দৃষ্টিকোণ, যে দৃষ্টিকোণটা ততটা আলোচনা হয় না। এই নারীবাদী দৃষ্টিকোণদের মূল কথা কি, এরা পুরুষতন্ত্র এবং তোমাদের যে পিতৃতন্ত্র তার বিরুদ্ধাচারণ করছে এবং সমাজে সাম্য অর্থাৎ ইকুয়ালিটি বজায় রাখার, ইকুয়ালিটি তৈরির চেষ্টা করছেন, নারীদের সমান অধিকারের দাবি কিন্তু এরা করছেন।
এখানে সীমেন্দ্র ব্যবহার বলছেন যে রাজনীতি বিজ্ঞান হলো লিঙ্গগত বিদ্যার গতিবিদ্যা ও নারীর পরাধীনতার যে অনুসন্ধান। অর্থাৎ তিনি ভাবছেন যে নারীরা যে মানে পরাধীন রয়েছে, নারীরা যে স্বাধীন নয়, স্বাধীন দেশেও নারীরা যে পরাধীন, সেই ব্যবস্থাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের গতিশীলতার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এছাড়া রয়েছে ক্যারল প্যাটম্যান, তিনি বলছেন রাজনীতি বিজ্ঞান হলো নারীর গণতন্ত্রে নারী সমান নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যর্থতার অধ্যয়ন। অর্থাৎ তিনি সমালোচনাটা এই পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে বলছেন রাষ্ট্রবিজ্ঞান এটাই করে যে নারীদের যে সমান অধিকার, নাগরিক হিসাবে নারীদের সমান অধিকার দানের যে প্রচেষ্টা, সেটাতে ব্যর্থতার যে স্বাক্ষর রেখে যায়, সেটাই হলো রাষ্ট্রবিজ্ঞান। এরপর আসছেন বেল হুক, তিনি বলছেন যে রাজনীতি বিজ্ঞান হলো জাতি, শ্রেণী, লিঙ্গ এবং নিপীড়নের ছেদকারী সিস্টেমগুলির বিশ্লেষণ। অর্থাৎ এখানে মনে রাখবে বেল হুক কিন্তু নারীবাদী, সেই সঙ্গে তিনি মার্ক্সবাদীও বটে। অর্থাৎ তিনি বলছেন যে জাতি, শ্রেণী এবং লিঙ্গ এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই ব্যবস্থাগুলির বিশ্লেষণই কিন্তু করে শ্রেণীসহ, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি বিজ্ঞান বা যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলে পড়াশোনা করছি। এরপর যে দৃষ্টিভঙ্গিটা আসছে সেটা হলো উদার দৃষ্টিকোণ, অর্থাৎ লিবারাল যে দৃষ্টিকোণ, উদারবাদী যে দৃষ্টিকোণ। সেখানে প্রথম নাম আসবে অবশ্যই জন লকের। তোমাদের আমি যখন মানে পুরো যে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ধারাটা পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি এই নামগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখা উচিত। জন লক তিনি কি বলছেন যে রাজনৈতিক বিজ্ঞান হলো প্রাকৃতিক অধিকারের সুরক্ষা, ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সামাজিক চুক্তির একটি অধ্যয়ন হলো কিন্তু রাজনৈতিক বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান। এরপর আসছেন জন স্টুয়ার্ট মিল, তিনি বলছেন রাজনৈতিক বিজ্ঞান হলো ব্যক্তি স্বাধীনতার অধ্যয়ন এবং অত্যাচারের প্রতিরোধ। অর্থাৎ উদারনীতিবাদীরা বলছেন ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য কেন্দ্রবিন্দু। অর্থাৎ ব্যক্তি, রাষ্ট্র নয়, ব্যক্তিই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু রাষ্ট্রবিজ্ঞানের। ইশায়া বার্লিন তিনি বলছেন রাজনীতি বিজ্ঞান হলো বহুত্ববাদের বিশ্লেষণ এবং নেতিবাচক স্বাধীনতার মূল্য। অর্থাৎ তিনি বলছেন যে রাজনীতি বিজ্ঞান হলো বহুত্ববাদের বিশ্লেষণ এবং সেখানে কিন্তু তিনি নেতিবাচক যে স্বাধীনতা, অর্থাৎ নেগেটিভ যে লিবার্টির ধারণা, তিনি কিন্তু এখানে তুলে ধরছেন। এরপর আসছে উত্তরাধুনিকতাবাদী চিন্তাবিদ যারা, তোমাদেরকে আমি বলেছিলাম, আগেই আলোচনা করেছি উত্তরাধুনিক কী, তোমরা সংক্ষেপে আমি আলোচনা করেছিলাম। দেখো এখানে বিষয়টা হচ্ছে এতগুলো দৃষ্টিকোণ তোমাদের মনে না রাখলেও কিছু তোমাদের যে মূল ধারণাটা আমি বলছি, উদারনীতিবাদী ধারণা, মার্ক্সবাদী ধারণা, এই যে উত্তরাধুনিক ধারণা, সেগুলো তোমরা মনে, তাতে করে কি হবে, সংজ্ঞাগুলো যখন আসবে তোমরা কিন্তু না সম্পূর্ণ মনে রাখলেও তোমরা কিন্তু সেই এমসিকিউর অ্যান্সারটি করে আসতে পারবে। তাহলে উত্তরাধুনিক যে দৃষ্টিভঙ্গি, আমি তোমাদের যখন আগের দিন আলোচনা করছিলাম তখন বলেছিলাম উত্তরাধুনিকতা কি বলে, সত্যের কোনো একটি নির্দিষ্ট সত্যতা নেই। অর্থাৎ সত্য কিন্তু অনেকগুলো সত্য একসাথে থাকতে পারে। অর্থাৎ বিজ্ঞান যেমন একটি সত্যতার কথা বলে, উত্তরাধুনিকতা সেই বিজ্ঞানের যে বক্তব্য সেটাকেই খণ্ডন করে। উত্তরাধুনিকতা বলে যে সত্য, অনেকগুলি সত্য একই সাথে থাকতে পারে, সেটাই হলো উত্তরাধুনিক দৃষ্টিকোণ। এখানে যে চিন্তাবিদরা রয়েছেন যেমন লিওটার্ড, তিনি বলছেন যে রাজনৈতিক বিজ্ঞান হলো জ্ঞান ন্যারেটিভের বিনির্মাণ। অর্থাৎ কোনো একটি জ্ঞান ন্যারেটিভ রয়েছে, অর্থাৎ একটি সত্য রয়েছে, সেটাকেই আবার খণ্ডিত বাস্তবতার স্বীকৃতি দান করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কাজ। মিশেল ফুকো তিনি কি বলছেন রাজনীতি বিজ্ঞান হলো বিতর্কমূলক গঠনের মধ্যে শক্তি সম্পর্ক, জ্ঞান ও উৎপাদনের পরীক্ষা। অর্থাৎ তিনি কিন্তু শক্তি সম্পর্ক, জ্ঞান উৎপাদনের যে বিষয়গুলি, সেগুলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বলে ব্যাখ্যা করছেন। এবার আসছেন জুডিথ বাটলার, তিনি বলছেন রাজনৈতিক বিজ্ঞান হলো কর্মক্ষমতার বিশ্লেষণ এবং ক্ষমতা কাঠামোর মধ্যে পরিচয়ের নির্মাণ। অর্থাৎ এই যে পরিচয়ের নির্মাণ, অর্থাৎ কর্মক্ষমতার বিশ্লেষণ, এগুলোইকে কিন্তু তিনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বলছেন। এবার এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিকোণ, অরাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিকোণ, মার্ক্সবাদী দৃষ্টিকোণ, নারীবাদী, উদারবাদী এবং উত্তরাধুনিক, এই যে দৃষ্টিকোণগুলো মনে বললাম, সেগুলোর যে চিন্তাবিদ, তাদের যে সংজ্ঞা অবশ্যই তোমরা মনে রাখবে। কিন্তু যদি পরিশেষে তোমাদেরকে বলতে হয় যে সংক্ষেপে তোমরা কী মনে রাখবে, যদি তোমাদেরকে আমি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে বলতে চাই এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে ভূমিকা, সেখানে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিকোণরা কি বলছে, তারা বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রই হচ্ছে প্রাথমিক একক, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞান গড়ে উঠছে। অর্থাৎ এখানে রাষ্ট্রবিজ্ঞানের মূল একক এবং কেন্দ্রবিন্দু হিসাবে তারা কিন্তু ব্যাখ্যা করছে। অরাষ্ট্রকেন্দ্রিক যে দৃষ্টিকোণ, তার চিন্তাবিদরা বলছেন যে শুধুমাত্র রাষ্ট্র না, সেখানে ব্যক্তি, সেখানে সমাজ, সেখানে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল, রাজনৈতিক পদ্ধতি, এই যে বিষয়গুলো কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিকোণে আলোচনা করা হয়। এছাড়া মার্ক্সবাদী দৃষ্টিকোণ, সেখানে তারা রাষ্ট্র ব্যবস্থারই বিরুদ্ধাচরণ করছে। তারা বলছে যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তোমাদের শ্রেণী শোষণের হাতিয়ার এবং সেই শ্রেণী শোষণকে শ্রেণীহীন সমাজে পরিবর্তন করার যে পদ্ধতি, সেই যে শাস্ত্র, তার নামই কিন্তু তারা বলছেন রাষ্ট্রবিজ্ঞান। নারীবাদী দৃষ্টিকোণ, তারা পুরুষতন্ত্রের যে
যে আধিপত্য সেটারই বিরুদ্ধাচরণ করছে তারা, এবং তারা বলছেন যে পুরুষতন্ত্রের যে আধিপত্যের বিস্তার সেটার যে বিশ্লেষণ করে সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাস্ত্র। এবার যদি আমরা উদার দৃষ্টিকোণ বলি, সেখানে আমরা কি বললাম, উদার দৃষ্টিকোণের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্যক্তি, অর্থাৎ তারা বলছে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মূল্যবোধ, ব্যক্তির বক্তব্যকেই কেন্দ্রে রেখে তারা কিন্তু আলোচনা করে, রাষ্ট্রকে কেন্দ্রে রেখে নয়। এবার উত্তরাধুনিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে সত্যের নির্দিষ্ট সত্যতাকেই তারা চ্যালেঞ্জ করছে, বিজ্ঞানকে তারা চ্যালেঞ্জ করছে, বিজ্ঞানের একক সত্যতাকে তারা চ্যালেঞ্জ করছে। এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখো, অনেক ক্ষেত্রেই তোমরা কিন্তু উত্তরগুলো করে আসতে সক্ষম হবে। তাহলে এরপর আমি তোমাদের যেটা করব, এই যে প্রথম ইউনিট তোমরা জানো, প্রথম ইউনিটে রয়েছে প্রকৃতি, এবং এরপর যে আলোচনাগুলো রয়েছে রাষ্ট্র, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব, এবং এরপর থেকে নিয়মিতই তোমরা ভিডিও পেতে থাকবে। এবার তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার, রাষ্ট্রবিজ্ঞানের বই আমি একটি কিনতে চাই, সেই কোন বইটি কিনলে ভালো হবে বা কোন বইটি বেস্ট হবে সেটা একটু বলুন। দেখো, রাষ্ট্রবিজ্ঞান আমি কলেজ স্ট্রিট তোমাদের জন্য গেছিলাম রিসেন্টলি, সেখানে আমি বাজারে যে প্রচলিত বই, সেখানে আমি 8 থেকে 10টি বই নিজে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম, প্রত্যেকটি বই। দেখো, কোনো বই অসম্পূর্ণ না, কোনো বই খারাপ না, এটুকু তো বুঝতে হবে। প্রত্যেকটি বই কিন্তু যথেষ্ট খেটে প্রত্যেকটি লেখক লিখেছেন, এবং প্রত্যেকটি বই কিন্তু যথেষ্ট ভালো, এবং প্রত্যেকটি বইয়ের কিন্তু নিজ নিজ গুণে প্রত্যেকটি বই সেরা। কিন্তু যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিকে ডেপথের সঙ্গে জানতে চাও, তাহলে আমি যে দুটি বই তোমাদের বলবো সেটি তোমরা দেখতে পারো। সেই বই দুটি আমার মতে রাষ্ট্রবিজ্ঞানের এবছরের যে বইগুলো বেরিয়েছে সেমিস্টার ওয়াইজ, সেগুলোর মধ্যে সেরা। দেখো, প্রথম যে বইটি সেটি হলো লিখেছেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমল কল্যাণ লাহিড়ী। এটি কিন্তু পারুল প্রকাশনী থেকে বেরিয়েছে। এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো, প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। এছাড়া আরেকটি বই আমি তোমাদের বলবো, সেটি লিখেছেন আমাদের সুবীর গায়েন স্যার। এনার যে বইটি, এটিও কিন্তু অত্যন্ত সাঁতরা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এই বইটা তোমরা দেখতে পারো। দেখো, এখানে কোনো শিক্ষকের বিষয় কিন্তু না, আমি নিজে থেকেই যে বইটি আমার ভালো লেগেছে সেটিই বললাম। এছাড়াও প্রত্যেকটি বই অত্যন্ত ভালো বই, তোমরা দেখতে পারো। রায় মার্টিনের বইটি কোশ্চেন্স অত্যন্ত বেশি দেওয়া আছে, সেটাও দেখতে পারো। তো এছাড়া তোমাদের যদি পছন্দের অন্য কোনো বই থাকে অবশ্যই কিনতে পারো, কিন্তু আমার মত যদি বলো, তাহলে এই দুটি বইয়ের কোনো একটি বই বা তোমরা কিন্তু এই বইয়ের দুটো বই কিনতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং তোমরা যারা এতক্ষণ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও দেখো, আমার ক্লাসগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানাও। কেননা তোমাদের যে প্রথম সেমেস্টার হবে, সেমেস্টার আগে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস কিন্তু এই চ্যানেলেই সম্পূর্ণ করা হবে, এবং এমসিকিউ আলোচনা কিন্তু আমরা করব। প্রথমে যেমনটা বলেছিলাম, আমরা সিলেবাসটুকু আগে তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা জানো, আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, প্রত্যেকটাতে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়াও যদি রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত কোনো রকম তোমাদের সমস্যা হয়, আমার টেলিগ্রাম আইডিটি এখানে দিয়ে রেখেছি, ইমেল আইডি দিয়ে রেখেছি, আমার সাথে তোমরা কিন্তু নির্দ্বিধায় সম্পর্ক করে নিতে পারো। তাহলে আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।